কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমরা আজকে এখানে একসাথে হয়েছি কিছু চিকিৎসক এবং কিছু ছাত্রছাত্রী। বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদ নামে আমরা একটা প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করেছি। এই আন্দোলনে যারা আমরা নিজেরা সোচ্চার ছিলাম, যে সকল সাধারণ চিকিৎসক যার যার জায়গায় সোচ্চার ছিলেন, আমরা পরবর্তীতে এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরা আমরা একটা টিম গঠন করি এবং এই প্ল্যাটফর্মের আমরা নাম দিই বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদ। এবং এর সাথে আমরা পরবর্তীতে ছাত্রদের, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদের একটা বিশাল গ্রুপকে, যারা মূলত চাঁদা নিরোধন রেসপন্স টিম নামে তারা একটা নেটওয়ার্ক গঠন করে, তাদের যে মেডিকেল রেসপন্স উইং যে টিমটা, আমরা যৌথভাবে দুইটা টিম মিলে আমরা আজকে এই প্রেস ব্রিফিংটার আয়োজন করেছি। আমি ডাক্তার তাজনুভা জাবিন, আমি প্রথমেই আমাদের পরিষদের পক্ষ থেকে যে প্রেস রিলিজ সেটা পড়ে শোনাবো। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন এদেশের গণমানুষের মধ্যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আশার সঞ্চার করেছে। জনগণ অন্যান্য অধিকার আদায়ের পাশাপাশি সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। এই প্রেক্ষাপটে গণমুখী স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে গত 12 আগস্ট 2024 তারিখে জুলাই অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী দেশের সচেতন ও গণতন্ত্রকামী চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ মঞ্চ বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদ গঠিত হয়েছে। একথা অনস্বীকার্য যে বাংলাদেশ প্রতিষ্ঠার 53 বছরেও এদেশে জনগণের স্বাস্থ্য রক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়নি। সংবিধানে আইন দ্বারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে অধিকার হিসেবে সংরক্ষিত করা হয়নি। সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত না করে স্বাস্থ্য খাতকে ব্যবসার জন্য উন্মুক্ত করা হয়েছে। সরকারি চাকুরিতে থাকা স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত কর্ম পরিবেশ নেই। বেসরকারি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সুস্পষ্ট কোনো নিয়ম নীতি তদারকি নেই। রাষ্ট্রের বিভিন্ন খাত থেকে হাজার কোটি টাকার লুটপাট হয়, অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ে না। যে বরাদ্দ আসে তাও সঠিকভাবে ব্যবহার করা হয় না। হাসপাতাল পরিচালনা, একাডেমিক ব্যবস্থা, জনস্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি, ঘুষ, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তদবির, দলীয়করণ, অব্যবস্থাপনা ও ঢালাও বেসরকারীকরণ স্বাস্থ্য ব্যবস্থার গোটা কাঠামোটাকেই ভেঙে দিয়েছে। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, তাদের মনে ক্ষোভ জমেছে। আর অন্যদিকে বিগত সময়ে সরকার নিজ দায়িত্ব আড়াল করে চিকিৎসক ও জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংকীর্ণ দলীয় রাজনীতির বাইরে গিয়ে আপামর সাধারণ চিকিৎসকদের অধিকারের পক্ষে দাঁড়াতে পারেনি। তাই আমরা একটি গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আশু দাবিসমূহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করছি। এছাড়াও আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশে একটি সমন্বিত ও সার্বজনীন চিকিৎসা কাঠামো গড়ে তোলার জন্য জাতীয় স্বাস্থ্য নীতি পেশ করছি। আমাদের আশু দাবিসমূহ: 1 নাম্বার, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতে ঘটে যাওয়া দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, স্বাস্থ্য খাতে আওয়ামী ফেসিবাদের সহযোগী ও শান্তি সমাবেশের মূল হোতাদের বিচারের আওতায় আনা। 2, জুলাই অভ্যুত্থানে আহত সকল ছাত্র জনতার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করা। 3, স্বাস্থ্য সেবাকে সুযোগ নয় অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান। 4, দালাল মুক্ত হাসপাতাল, টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ এবং ওষুধের দাম কমানো। 5, বিএমএ ডেন্টাল সোসাইটি সহ সকল মেডিকেল ডেন্টাল কলেজ ও হাসপাতাল দলীয় লেজুর ভিত্তিক পেশি শক্তির রাজনীতি নিষিদ্ধ করা। 6, বেসরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, ট্রেইনি ও রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত বেসরকারি ডাক্তারদের যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন, ন্যূনতম বেতন 50,000 টাকা করা। ডিজি হেলথ সহ
স্বাস্থ্য প্রশাসনে নিযুক্ত আওয়ামী ফেসিবাদের সকল দোসরদের অপসারণ এবং শূন্য হওয়া পদসমূহে গণতন্ত্রমনা বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের সমন্বয়ে বিশেষ স্বাস্থ্য কমিশন গঠনপূর্বক সৎ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন নিশ্চিত করা। 8, জুডিশিয়ারির ন্যায় স্বতন্ত্র হেলথ সার্ভিস কমিশন গঠন ও তার অধীনে সমন্বিত সুস্পষ্ট গ্রহণযোগ্য সার্বজনীন চাকুরি বিধি প্রণয়ন, যোগ্যতার ভিত্তিতে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পোস্টিং, জনবান্ধব চিকিৎসা সেবা, নিয়মতান্ত্রিক রোগী রেফারেল এবং চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর নিয়মতান্ত্রিক পদোন্নতি সুনিশ্চিত করা। এগুলো হচ্ছে আমাদের 8টা আশু দাবি। এছাড়াও আমাদের আরও বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি বিভিন্ন কোর্সে এবং এর পরবর্তীতে আমাদের নার্স, আমাদের মেডিকেল যে টেকনিশিয়ানরা আছে, পুরো স্বাস্থ্য সেবার বিভিন্ন গ্রুপে আমাদের অনেক দাবি আছে। পুরো স্বাস্থ্য সেবা একেবারেই পঙ্গু। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে একটা স্বাস্থ্য কমিশন গঠনের মাধ্যমে আমরা পুরো স্বাস্থ্য সেবার সংস্কার চাই। এখন যদি আপনারা কোনো পয়েন্টে আমাদের দাবি নিয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান, আমরা সেটা বলতে চাই। মেডিকেল টেকনোলজি যারা রয়েছে দীর্ঘদিন পিছিয়ে আছেন তারা এবং দাতারা নিয়োগের ক্ষেত্রেও নানা সময় আসলে বৈষম্যের শিকার হয়েছেন, তাদেরকেও কি আপনাদের নিজেদের সাথে যুক্ত করার বা তাদেরকেও সামনে এগিয়ে আনার কোনো পরিকল্পনা? অবশ্যই আছে, এবং তারা আমাদের সাথে এই স্বৈরাচারের পতনের পর থেকেই তারা কিন্তু নিজেরাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনি জানেন যে বিভিন্ন হেলথ কমপ্লেক্সে সব সরকারি মেশিন টেকনিশিয়ানের অভাবে বন্ধ বলে রেখে দেওয়া হয়। আসলে এগুলা ওখানকার স্থানীয় প্রভাবশালীদের প্রভাবেই এগুলা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়, যাতে পাশের তাদের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে টাকা পয়সা দিয়ে ওটা চলে, সরকারিটা বন্ধ। সে এভাবে ছোট ছোট প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু কাজ করতে হবে, এবং এটা আমাদের একা চিকিৎসকদের পক্ষে সম্ভব না। এটার ক্ষেত্রে আমাদের নার্সদেরকেও যুক্ত করতে হবে। এবং এই যে আমরা যে এখানে বললাম স্বাস্থ্যসেবাকে সুযোগ নয় অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান, এটা কিন্তু আমাদের একা চিকিৎসকের পক্ষে সম্ভব হবে না। যে সাংবিধানিক অধিকার আমাদের, যে প্রত্যেকটা মানুষ সমান চিকিৎসা পাবে, সমান অধিকার পাবে চিকিৎসার, সব চিকিৎসা এখন ঢাকা কেন্দ্রিক, এটাকে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। এবং বিভিন্ন পেরিফেরিতে, উপজেলাতে ভিত্তিক যেসব স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেসব জায়গায় যদি কোনো চিকিৎসককে নিয়োগ দেওয়া হয় তাদের বেতন বেশি হবে, এবং তাদের ব্যবস্থা ভাবে সমন্বয় করতে হবে যাতে চিকিৎসা ব্যবস্থাটা আমি ঢাকায় বসে যেটা পাবো পটুয়াখালী সুনামগঞ্জ বসেও সে তা পায়। এবং আমরা এখানে প্রথমেই আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে ঘটে যাওয়া দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং স্বাস্থ্য খাতে ফ্যাসিবাদের সহযোগী এবং শান্তি সমাবেশের মূল হোতাদের বিচারের আওতায় আনা। আমি বলতে চাই এটা নিয়ে এটার হচ্ছে আমাদের, আপনারা জানেন যে 3রা আগস্ট একটা শান্তি সমাবেশ হয়। সেই শান্তি সমাবেশে আমাদের এই স্বৈরাচার সরকার সমর্থিত নেতারাই সেখানে গিয়ে রাষ্ট্রীয় সম্পদের শোক জানিয়েছে। অত্যন্ত দুঃখজনক। আমরা গতকাল দেখি যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের 90 দিনের মধ্যে এক জাদুর বলয়ে তারা এই 90 দিনের মধ্যে তিনি বলেছেন যদি কোনো রাজনৈতিক প্রভাব না থাকে 90 দিনের মধ্যে তিনি হাসপাতালকে জনমুখী করবে, যেটা এত বছরে সম্ভব হয় না। সেটা কিভাবে 90 দিনে সম্ভব হবে? উনি নিজেই রাজনৈতিক বাধা, হি হিমসেলফ অ্যান অবস্টাকল। উনি কিভাবে 90 দিনের মধ্যে জনমুখী করবে? অবশ্যই। এবং আপনারা যদি, আমরা চাই এটার সঠিক বিচার হোক, কারা এই সরকারকে, এই স্বৈরাচার সরকারকে সমর্থন করে তাদেরকে খুশি রেখে আপনি যদি চোরের দলের কাউকেই যদি আপনি পাহারাদার বসান তাহলে আর কিভাবে সেই পাহারা সেই মেনটেন হবে? আমাদের আরো কিছু দাবি আছে, যেমন দালাল মুক্ত হাসপাতাল, টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ এবং ওষুধের দাম কমানো। যে পুরো সব সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল যে দালালদের দখলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সামিরকে একটু অনুরোধ করবো এটা নিয়ে কিছু বলার জন্য। আচ্ছা, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আন্দোলন চলাকালীনই কতগুলো বিশ্ববিদ্যালয়ের নাম সরাসরি গণমাধ্যমে এসেছে যে তারা একটা অস্বাভাবিক রকমের বিল দাবি করেছে। তো এই ব্যাপারগুলো কেন ঘটছে, কেন হচ্ছে আমরা সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছি না? তো এই ক্ষেত্রেও যে বিশাল বড় একটা সিন্ডিকেট এই প্রাইভেট মেডিকেলগুলো
গঠন করেছে সেই ব্যাপারে আমরা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাথে কথা বলবো এবং তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সে নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাব। আপনারা জানেন যে আমাদের ডাক্তারদের বেতন খুবই কম এবং একজন এমবিবিএস পাশ করার পর তার বেতন হচ্ছে মাসিক 20 থেকে 25,000 টাকা। অনেক ক্ষেত্রে এটা আরো কম, এখন 20,000। তাহলে এই যে একজন এমবিবিএস পাশ করার পর আপনারা যে কোনো একজন সাধারণ মানুষ জানেন কি পরিমাণ পড়ালেখা, তারপর 1 বছর ইন্টার্নশিপের মতো খাটুনি খেটে ওই পারে হচ্ছে আমাদের হতাশার সাগর। এই 2024-এর যুগে কিভাবে একজন ইন্টার্ন ডাক্তারের, একজন এমবিবিএস পাস ডাক্তারের বেতন 20,000 হতে পারে? এছাড়া বিভিন্ন কোর্সে আমাদের রেসিডেন্সি, নন রেসিডেন্সি কোর্সে এই বেতন ভাতার অসামঞ্জস্য এটা আশ্চর্য করে দিবে আপনারা যদি এটা বিস্তারিত জানেন। আমি ডাক্তার জাবিরকে এ সম্পর্কে কিছু একটু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের এই হেলথ সেক্টরে যে নানা রকম সমস্যা আছে এই সমস্যা সমাধানের জন্য এবং শুধু মুখে বলা না, এর এগেইনস্টে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এবং একই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য। আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডক্টর যারা আছে এদের বেতন ভাতা বর্তমানে 25,000 টাকা করে দেওয়া হয়। আপনি চিন্তা করে দেখেন, এই কষ্টসাধ্য এমবিবিএস ডিগ্রি করার পরে আমরা সুদীর্ঘ একটা বড় সময় আমাদের এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে বিশেষজ্ঞ হওয়ার জন্য একটা বড় সময় দিতে হয় এবং এই পুরো সময়টাতে আমাদের সরকারি পক্ষ থেকে মাত্র 25,000 টাকা করে প্রদান করা হয় এবং সেটাও অনিয়মিত। 6 মাস পর পর কোথাও প্রদান করা হয়। আমাদের এক গ্রুপ এখনো আন্দোলন করছে, তারা দীর্ঘ 9 মাস ধরে ভাতা পায় না। তো এইরকম সিচুয়েশন একটা ডাক্তার যার রুলস করে দেওয়া আছে যে সে বাইরে কোনো প্র্যাকটিস করতে পারবে না, তার সরকারি হাসপাতালেই চাকরি করতে হবে এবং সরকারি হাসপাতালেই তাকে থাকতে হবে 24 ঘন্টা। তো এইরকম একটা সিচুয়েশনে একটা ডাক্তার কিভাবে তার পরিবার নিয়ে চলে মাত্র 25,000 টাকা। এই সকল ডাক্তারের বয়সসীমা যদি আমি বলি, একটা বিশেষজ্ঞ ডাক্তারের চান্স পেতে যদি ন্যূনতম পক্ষে 2 বছর সময়ও লাগে, আমরা যদি ধরি তাহলে 27-40 বছর পর্যন্ত ডাক্তারকে, একজন বিশেষজ্ঞ ডাক্তার যে হতে যাচ্ছে, যারা বাংলাদেশের ভবিষ্যতের চিকিৎসা খাতের কাণ্ডারি, এদেরকে প্রদান করা হয় 25,000 টাকা। এই বর্তমানে ঢাকা শহরে বাসা ভাড়ার যে দাম, দ্রব্যমূল্যের যে দাম, এই 1,000 টাকায় কোনোভাবেই একটা ডাক্তারের পক্ষে বা একটা সাধারণ মানুষের পক্ষে চলা সম্ভব না ঢাকা শহরে তার পরিবার নিয়ে। তো সেখানে মেধার বিকাশ কিভাবে হবে? তো এটা আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের এই ভাতা বৃদ্ধির জন্য। আমরা ভবিষ্যতেও কাজ করে যাব এবং আমরা আশা রাখি অতি দ্রুত আমাদের নতুন স্বাস্থ্য খাতের যিনি উপদেষ্টা এসেছেন এবং নতুন করে নির্মাণের জন্য দায়িত্বে এসেছেন, তারা এদিকে সুদূর দৃষ্টি দিবেন এবং এই সমস্যা অচিরেই সমাধান হবে। জি, ধন্যবাদ। আমাদের আরেকটা দাবি ছিল, এটা শুধু আমাদের দাবি না, আমার মনে হয় পুরো বাংলাদেশের সব মেডিকেল স্টুডেন্টের, সব চিকিৎসকের, সব সাধারণ ডাক্তারের এটা একদম প্রাণের দাবি, 1 নম্বর দাবি। সেটা হচ্ছে বিএমএ, ডেন্টাল সোসাইটি সহ ডেন্টাল হাসপাতালে দলীয় লেজুর ভিত্তিক পেশি শক্তির রাজনীতি নিষিদ্ধ করা। আপনারা কল্পনা করতে পারবেন না যে ক্যাম্পাসে এসব দলের সেই কি পরিমাণ দৌরাত্ম্য। ওখানে আপনি যদি কোনো দল না করেন তাহলেও আপনার উপর অত্যাচার নেমে আসবে যে আপনি কেন দল করছেন না কোনো, এবং হচ্ছে আপনাকে অবশ্যই কোনো না কোনো ট্যাগ লাগাতে হবে। হলের সিট পাওয়া থেকে শুরু করে পরবর্তী পুরা 5 বছর বিভিন্ন পরীক্ষা সব কিছুতে অমানসিক নির্যাতন তারা করে এবং অনেক ছেলেরা শারীরিক নির্যাতনেরও শিকার হয়। এমন শুধু এটাই না, এটা কিন্তু পরবর্তীতেও চলতে থাকে। আমি এমনও জানি যে শুধু ঢাকায় পোস্টিং আনার জন্য সেই চিকিৎসক যে মেডিকেলে পড়ালেখা করেছে, ওই মেডিকেলের ওই সময় ছাত্রলীগের যে সভাপতি ছিল তার থেকে ক্লিয়ারেন্স আনতে হতো। সে ক্লিয়ারেন্স আনার পরে তার পোস্টিং ঢাকায় হতো এবং ঢাকায় শুধু ওই সরকারের যারা দলীয় সেসব ডাক্তারেরই ঢাকায় পোস্টিং হতো এবং তাদেরই পদোন্নতি হতো। বাকিরা কোনো গণার মধ্যেই পড়ে নাই এত বছর। এবং সব সময় আমরা ডাক্তাররা জনগণের মুখোমুখি, মারতে আসে আমাদেরকে, ধমক দেয় আমাদেরকে, ভুল চিকিৎসার অভিযোগ দেয় আমাদেরকে, কিন্তু আমার আর রুগীর মাঝখানে যে বিশাল
দূষিত সিস্টেম, মানে যার পুরো 12টা বেজে আছে, এই সিস্টেমের কোনোদিন কোনো সংস্কার হয় নাই। আমি আরেকটু আমাদের আরেকজন ডক্টর আছে হেমন্ত হৈম বলবে, তার আগে আমি আরেকটা কথা বলি। আমরা বারবার দাবি জানাচ্ছি যে স্বাস্থ্য কমিশন গঠনের মাধ্যমে এই স্বাস্থ্যসেবাকে সংস্কারের জন্য আমাদের যে প্রগতিশীল সচেতন জ্ঞানী ডাক্তার, আমাদের চিকিৎসক, আমাদের স্যার ম্যাডামরা যে নাই তা না, কিন্তু এনারা কখনো ধাক্কাধাক্কি করে না। ওনারা ক্যামেরার সামনে এসে কখনো কোনো পদের জন্য ধাক্কাধাক্কি করে না। ওনাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। কিন্তু ওনাদেরকে যদি আমরা ডেকে নিই, ওনাদেরকে যদি আমি একটা স্বাস্থ্য কমিশনের মধ্যে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, ওনাদেরকে যদি ডেকে আপনারা নেন, ওনারা অনেক ভালো দিক নির্দেশনা দিবে। ওনারা এমন না যে ওনারা সবসময় আগ বাড়ায়, ওনাদের আত্মসম্মান, কারণ যখনই আমরা নিঃস্বার্থভাবে কিছু করতে যাই তখনই বলে যে আমাদের কোনো হিডেন এজেন্ডা আছে। এটা যেন একটা সিস্টেম হয়ে গেছে, কেউ মানতেই পারে না যে আমাদের কোনো স্বার্থ নাই, কোনো পদ লাগবে না, কোনোখানে কোনো সুযোগ সুবিধা কিছুই লাগবে না। কিন্তু আমরা চাই এই সিস্টেমটা যাতে এত বছরের এই যে পুরো পঙ্গু সিস্টেমটা যাতে দাঁড় করায়, যাতে আমাদের এখনকার ভাই বোনরা এবং যারা সামনে ডাক্তার আসতেছে তারা যাতে এই সুবিধাটা পায়। এবং বেসরকারিভাবে, আমি এইটুকু বলে আমি হেমন্তকে বলার সুযোগ দিচ্ছি, বেসরকারিভাবে আপনারা জানেন না, অনেকে কিন্তু এই সরকারি দলীয়করণের কারণে, এই সচিব, ড্যাব, এনডিএফ এসবের কারণে সরকারি চাকরি করতে চায় না। কারণ বিসিএস এ যখন আবার যেতে হয়, সেই 6 বছর মেডিকেলের পড়ালেখা করে আবার সেই সাধারণ জ্ঞান পড়তে হয়। পুরো আমাদের পড়ালেখাটাই, পুরো সিস্টেমটাই আবার বিসিএস এর পড়ালেখার অন্যরকম হয়। তো অনেকেই সেসব ঝামেলায় যেতে চায় না। কিন্তু এই বেসরকারিভাবে নাই, যার সাথে নেগোশিয়েট করে পারছে তাকে 18,000-এ দিচ্ছে, যাকে পারছে তাকে 22,000-এ দিচ্ছে, যাকে পারছে তাকে 28,000-এ দিচ্ছে। পোস্টগ্রেড করার পরও বেতনের কোনো ধরনের কোনো নীতিমালা নাই, যাকে যেরকম খুশি যেভাবে পারছে তাকে সেভাবে দিচ্ছে। আমি চাইবো যে আমাদের এই যে সংস্কারের কথা বলেছে, এখানে সব সেক্টর যাতে আসে, সরকারি এবং বেসরকারি। আমাদের আরেকটা দাবি ছিল জুডিশিয়ারির ন্যায় স্বতন্ত্র হেলথ সার্ভিস কমিশন গঠন ও তার অধীনে সমন্বিত সুস্পষ্ট গ্রহণযোগ্য সার্বজনীন চাকুরি বিধি প্রণয়ন, যোগ্যতার ভিত্তিতে সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পোস্টিং, জনবান্ধব চিকিৎসা সেবা, নিয়মতান্ত্রিক রোগী রেফারেল এবং চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর নিয়মতান্ত্রিক পদোন্নতি সুনিশ্চিত করা। এই দাবিটা নিয়ে আরেকটু এলাবোরেটলি বলবে ডাক্তার হেমন্ত। ধন্যবাদ। আপনাদের দিক থেকে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে একটু যদি অ্যাড্রেস করতেন। আচ্ছা, আমি খুব সহজভাবে বলতে চাই, আসলে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের চাওয়াটা কি? আমরা আসলে জনগণের চোখের মণি হতে চাই। হ্যাঁ, এমন চোখের মণি যে জনগণ আমাদের বিপদের সময় আমাদেরকে রক্ষা করবে। আমরা কোনোভাবেই চাই না আমাদের যে হেলথ সেক্টর এটা তথাকথিত পুলিশ বাহিনীর মতো হোক। আপনারা দেখেছেন যে এই পুলিশ বাহিনীর কি অবস্থা। এখন বিষয়টা এমন যে আমি যদি আমার সন্তান অথবা আমার বাবা মা যদি অসুস্থ হয়, আমি যে বিড়ম্বনার মধ্যে পড়ি, আমি আমার বাবা মা অথবা আমার সন্তানের চিকিৎসাটাই এদেশে ঠিকমতো করাতে পারি না, তাহলে সেক্ষেত্রে জনগণের চিকিৎসা আমরা কিভাবে করতে পারি? এই জায়গাটা থেকে আমাদের চাওয়া মতো একটি স্বতন্ত্র স্বাধীন হেলথ সার্ভিস গঠন করা, সেটার আন্ডারে হচ্ছিল আমাদের স্বতন্ত্র বেতন কাঠামো, গ্রেডিং সিস্টেম, আমাদের নিয়োগ, আমাদের পদোন্নতি, আমাদের ট্রান্সফার, সমস্ত কিছু এই স্বতন্ত্র যে হেলথ সার্ভিস থাকবে, কমিশন থাকবে, এইটা গঠন করে যেন আমাদেরকে এই সুযোগটা দেওয়া হয়। আমরা সত্যিকার অর্থে জনগণের চোখের মণি হতে চাই। আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে এই দেশ এবং জনগণের সেবার জন্য নিবেদিত করতে চাই। সেই সুযোগটা আমরা চাই। এই সুযোগটার জন্য আমরা এখানে উপনীত হয়েছি। এই সুযোগের জন্য জনগণকে নিয়ে এবং সেই সব দেশপ্রেমিক জনদরদী ডাক্তার সমাজকে নিয়ে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এখানে আগত অনেক কষ্ট করে যারা এসেছেন সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদের কষ্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানেই শেষ করতে পারি। আমরা এটা আরেকটা দাবি আমাদের সম্মিলিতভাবে আছে, সেটা হচ্ছে আহতদের নিয়ে, যারা এই আন্দোলনের মাধ্যমে যারা মারা গেছেন তারা না, যারা পঙ্গু হয়েছেন এবং যারা অন্ধত্ব বরণ করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা তাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। এবং এটা যদি যে ছেলেটা পা হারিয়েছে, যে ছেলেটা চিরতরে অন্ধ হয়ে গেছে, সে যে মারা গেছে তার থেকেও কিন্তু সে এখন খারাপ অবস্থায় আছে। আমার মনে হয় ওরাও আমার সাথে একমত হবে। আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং
ছাত্র নাগরিক অভ্যুত্থানে যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন তারা অনেকেই এখন চিকিৎসা অবস্থায় রয়েছেন। কে এরকম অবস্থায় রয়েছেন যে আমরা আজকে সকালেও জানতে পারি যে একজন মারা গিয়েছেন, গতকাল রাতেও একজন মারা গিয়েছেন। এটার কারণ হচ্ছে যে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে, এবং একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই তাদের চোখে এমনভাবে আঘাত, স্প্লিন্টারের আঘাত পড়েছে যে তাদেরকে অন্ধত্ব বরণ করতে হতে পারে। তো আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আপনারা যদি এরকম আরো কথা জানেন, আপনার নিকটবর্তী হাসপাতাল কিংবা আপনার এলাকায় যদি এরকম কেউ থাকেন যারা এরকম অবস্থায় রয়েছেন, যাদের এই মুহূর্তে উন্নত চিকিৎসার দরকার কিংবা তাদের এরকম কোনো সাহায্যের দরকার, তাহলে আপনারা প্রপার ডকুমেন্টেশন সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যেই ডাক্তার প্রতিনিধিরা রয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে তা ভেরিফাই করবেন, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে পারি। আমার মনে হয় আমাদের এখানেই শেষ ছিল। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।